পার্ট অফ লং কেস হিসেবে আসে। তো পার্ট অফ লং কেস হিসেবে যখন আসবে তখন তুমি টোটালটা করে স্যার হয়তো তোমাকে বলবে যে কী কী পেয়েছো রিলেভেন্ট জেনারেল এক্সামিনেশন সেগুলো বল। কিন্তু তোমাকে শর্ট কেস যখন করতে দিবে তখন তোমাকে স্পেসিফিক তোমাকে এক্সামিনেশন দেবে। এরকম বলবে না যে ডু দ্য জেনারেল এক্সামিনেশন স্পেশাল, এটা বলবে তোমার অথবা পেনিট্রিক্স। মেডিসিনের পরীক্ষাতে তোমাদেরকে বলবে যে শো দ্য অ্যানিমিয়া অফ স্পেশাল, এক্সামিন দ্য জন্ডিস অফ স্পেশাল, এক্সামিন দ্য ক্লাবিং অফ দ্য পেশেন্ট, মানে পার্ট বাই পার্ট। বুঝছো? তাহলে আমাদের যদি জেনারেল এক্সামিনেশনের প্রথম পার্টটি ছিল অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স থেকে আমরা কিন্তু অনেক কিছু রোগ ডায়াগনোস করতে পারি। অ্যাপিয়ারেন্স কী হতে পারে? অ্যাপিয়ারেন্স ইলুকিং হতে পারে বা নর্মাল থাকতে পারে, তাই না? ইলুকিং মানে তাকে দেখে অসুস্থ মনে হচ্ছে। এখন যে ধরো সিভিয়ারলি যার হচ্ছে রেনাল কোলিক বা অ্যাপেন্ডিসাইটিস পেইনস, তার অ্যাপিয়ারেন্স আর ধরো সিওপিডি অ্যাপিয়ারেন্স তো সেম হবে না। সিওপিডি অ্যাপিয়ারেন্স কেমন হবে? ডিসপ্লি, মানে সে শ্বাসকষ্ট মনে হবে। আর যার অ্যাপেন্ডিসাইটিস তার মনে হবে অনেক বেশি পেইন, ব্যথা হবে, তাই না? তাহলে অ্যাপিয়ারেন্স তুমি বললাম, তারপর হচ্ছে বডি বিল্ড। তাহলে বডি বিল্ড বলতে এটা কিন্তু এমন না যে তুমি জিম কমপ্লিট করবে। বডি বিল্ড হচ্ছে অ্যাভারেজ বডি বিল্ড হতে পারে, বিভিন্ন সময় অনেক লম্বাটে হতে পারে, যেটাকে আমরা বলি মার্ফানয়েড বডি বিল্ড, আবার অনেক শর্ট হতে পারে। তাহলে এগুলো ছিল বডি বিল্ড। তারপরে হচ্ছে হলো আসি হলো ওয়েট। ওয়েটকে আমরা বিএমআই করছি। এই যে প্রশ্ন তোমরা ওইটাকে জয়েন করো। বডি বিল্ড হচ্ছে অ্যাজ এ তুমি ধরো তুমি হচ্ছে নর্মাল, কারণ তুমি এরকম চিকন স্বাস্থ্য কিন্তু হয়ে গেল এসির সমস্যা অত না, আমরা আর লম্বা, এটাকে আমরা বলি মার্ফানয়েড, মানে লম্বাটে পাশের মতো। আর কাছে এখন যদি থার্ড হয়, এখানে 82 হয়, 12 হয়, এটা হচ্ছে বডি বিল্ড। আর এর যে নর্মাল পিপুল আমার সবাই অ্যাভারেজ। তারপরে হচ্ছে কোঅপারেশন, এটা আমরা রোগী দেখবো রোগীর কোঅপারেটিভ কিনা। এগুলো হতে পারে রোগী তোমার মানসিকভাবে সমস্যা আছে, সে কোঅপারেটিভ নেই, রোগী আনকনসিয়াস, সে কোঅপারেটিভ হবে, তাই তো? এরপরে আমরা দেখি হচ্ছিল লিকুইডিটাস। লিকুইডিটাস মানে রোগী কোন পজিশনে থাকবে পছন্দ করে। ধরো তার একটা সেই কি পজিশন ধরো কারো হয়তো লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, তাহলে তার কি হবে? সে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। লিকুইডিটাস। এরপরে আসলে আমরা নিউট্রিশনাল ফ্যাক্টর। নিউট্রিশনাল আমরা মেইনলি বিএমআই দিয়ে দিই। আচ্ছা, এরপরে আমরা প্রথম যেটা আমরা এক্সামিনেশন করি হলো অ্যানিমিয়া। অ্যানিমিয়া, তাহলে অ্যানিমিয়া হচ্ছে কি থাকবে? পেল কালার থাকবে, থাকবে স্কিন স্ক্লেরা, তাই না? অ্যানিমিয়া দেখার জন্য এটা বন্ধ করতে হবে, ফ্যান বন্ধ করে দিলে ঠান্ডা আছে। তাহলে প্রথমে আমরা অ্যানিমিয়া দেখার জন্য প্রথমে কী করবো? আমরা রোগীকে বলবো যে বাবা আপনি উপরের দিকে তাকান। তোমরা তো এগুলো পারোই, তোমরাই করবো না, আমি দেখি দেখি বাবা উপরের দিকে তাকান। তাহলে আমরা এভাবে টান দিব, দেখবো যে এই ওভারিটা তোমার ছিল সাদা হয়ে আসছে কিনা, নর্মাল। আচ্ছা, এরপরে বলবো বাবা আপনি জিব্বা দেখান। জিব্বা দেখান বাবা, জিব্বাটা দেখান, জিব্বা বড় করে দেখান, দেখবো এখানে পেল হয়ে আসছে। ওকে, এরপর আমরা দেখবো হাত দেবো। বাবা হাতটা দেখান কি? তুমি যখন হাত দেবে তুমি তখন লেফট হ্যান্ডটা এইভাবে কম্পেয়ার করবে। ওকে, শেষ। কি তাহলে কী দেখবো এখানে? আমার সাথে আমি কম্পেয়ার করবো। ধরে নেওয়া হয় ডাক্তারটা ছিল নর্মাল, আর দেখবো এখানে পেল হচ্ছে কিনা। এরপরে পা দেখবা, পায়ের সাথে আবার কি করবা? পায়ের সাথে পা মিলাবা, তোমার হাত মিলাবা, পা মিলে আমাকে দেখতে অকওয়ার্ড লাগবে। হ্যাঁ, তাহলে তখন আমরা হাত দিব, হাত দিয়ে দেখবো ঠিক আছে। যে কি লাইন পজিশন করতে হবে না বসাই করতে হবে? রোগীকে তুমি বসাই করতে পারো, লাইনও করতে পারো, কিন্তু পা দেখার সময় পায়ের সময় তোমাকে অবশ্যই শোয়াই। একবার প্রথম থেকে সহায় করা নাকি? হ্যাঁ, প্রথম থেকে সহায় করতে পারো, তোমার যেভাবে সুবিধা হয়, এটার সাথে কোনো সম্পর্ক নেই। আচ্ছা, এরপরে দেখি জন্ডিস। জন্ডিস দেখার জন্য আবার ঠিক একই জায়গায় কিন্তু একটু উল্টো হবে। বলতে হয় বাবা আমার হাতের দিকে তাকান, এইখানে উপর দিকে টান দিবা, এই আমার হাতের দিকে তাকান, তাহলে আমরা আপার স্ক্লেরা দেখব, এই মাথার দিকে তাকান। এবার জিব্বা দেখান, জিব্বাটা উল্টা ঠিক আছে, এভাবে এই দেখো, এইভাবে। তাহলে এটা কয়েকবার বললেই বুঝতে হবে।
এরপরে আবার আগের মতোই আপনি হাতটা দেখেন, তাহলে এখানে কি দেখবো আমরা এখানে জন্ডিস হচ্ছে কিনা, স্পেশালি এই পামার পিসগুলো বেশি ইম্পর্টেন্ট। ওকে, এরপরে পা দেখবা, পায়ের সাথে আবার হাত মিলিয়ে দেখবো, আর অ্যাজ এ হোল বডি তোমার হলুদ হচ্ছে কিনা দেখবো। অ্যানিমে যেমন অ্যাজ এ হোল একটা পেজ থাকে একটা, আর এখান থেকে একটু হলুদ হবে। তাদের কোনো এক্সপোজার করতে হবে জামা কাপড় এরকম কিছু? ওকে, তাহলে এখন তাহলে অ্যানিমিয়া গেলে জন্ডিস দেখলো, তারপরে সাইনোসিস দেখার সময় তুমি যখন মানে অ্যানিমিয়া বা জন্ডিস দেখার সময় যখন যেভাবে করতে পারবা, তখন কি করতে পারবে, আগে তোমার সাইনোসিস আছে কিনা দেখবে। তারপরে এই সময় আবার একটু এদিকে একটু অভিনয় করবে হবে আঙুল দিয়ে, যেভাবে এই পাশে সাইনোসিস আছে কিনা দেখবে। বেশ, একটু হাত দেখলা, হাতের মধ্যে সাইনোসিস আছে কিনা। তারপরে আসছি ক্লাবিং। ক্লাবিং দেখার জন্য নিয়ম হচ্ছে দুইটা পদ্ধতি আমরা একটা করি, হচ্ছিল আমরা শ্যামরোজ উইন্ডো টেস্ট করি, আর একটা হচ্ছে ফ্ল্যাকচুয়েশন টেস্ট। প্রথম বলবো যে আপনি হাতটা বাবা দেখান তো একটু, হাতটা এরকম করেন তো একটু, তাহলে আমরা ল্যাটারাল সারফেস দিয়ে কীভাবে দেখবো, ঠিক আছে, অভিনয় করবো অনেক সুন্দর করে, তুমি ভালো করে দেখছো। দেখার পরে বলবা যে বাবা একটু এরকম করেন তো একটু, এরকম করেন, এই দুইটা আঙুল দেখাই দিত, এখানে দুইটা আঙুলের সাথে এভাবে লাগাবো। আমরা দেখবো এখানে উইন্ডো আছে কিনা, নর্মালি উইন্ডো থাকে, যদি উইন্ডো লস হয় তাহলে বুঝবো যে নাই। ফ্ল্যাকচুয়েশন টেস্ট একটা ফালতু টেস্ট, তুমি এভাবে করবা, এভাবে করবা, ধরে এভাবে এখানে যে চাপ দিবা এটাতে ফিল করবা, এটাতে চাপ দিবা এটাতে ফিল করবা, কিছু বুঝবা না, জাস্ট অভিনয় করবা খালি। এভাবে ধরবা, ধরে এটাতে চাপ দিবা, এটা দিয়ে থাম দিয়ে চাপ দেবো না? এই যে এভাবে ধরবা, এই যে এই দেখো না, তিন জয়েন্টে তিন জয়েন্ট, এটাতে চাপ দিবা, এটাতে ফিল করবা, আবার এটাতে চাপ দিবা, এটাতে ফিল করবা। কোনা কোনা এটা আসলে বেসিক যে তোমার মেকানিজম তারা বলে আর কি, যে যখন তোমার নীল বেড়ে নিচে ইনফ্লাকশন হবে তখন তো এটা ক্লাবিং হবে। ক্লাবিং নিচে যে টিস্যুটা থাকে এটা একটু নরম থাকে, তো তুমি যদি চাপ দাও তাহলে ফ্ল্যাকচুয়েশনের মতো বেশি ফিল করবে। তোমরা হার্নিয়ার এক্সামিনেশন করছো না, ফ্ল্যাকচুয়েশন টেস্ট করছো, তোমাদেরকে চোঙাতে দেখতে হয় তারপরে হচ্ছে হলো তাহলে ক্লাবিং গেল, তাই না? এরপরে আসি হলো কোনটা, কোলোনাইকিয়া তো আমরা ওই সময় দেখবো যখন তুমি দেখছো, ওই সময় কোলোনাইকিয়া আমাদের লিউকোনাইকিয়া দেখে নিবো। তাহলে কোলোনাইকিয়া হলে কি হবে, স্পুন শেপ, কনকেভিটি হবে, আমরা যেন এগুলো ভেঙে ভেঙে যাচ্ছে আর একদম স্পুন হয়ে গেছে, চামচের মতো হয়ে গেছে। আর লিউকোনাইকিয়া হলে সাদা হয়ে যাবে, সাদা হয়ে যাবে, তাই না? অনেক সময় দেখেন আমরা আঘাত পেলে পরে সাদা হয়ে যায়, তো ছোট একটা অংশ। আগে ছোটবেলায় বলতাম যে বক চলে গেলে এরকম সাদা হয়, হ্যাঁ বাঘের দুধ বলতাম, বিভিন্ন অংশে বিভিন্ন মিথ ছিল আর কি। কিন্তু আলটিমেটলি এটা হলো যে সাদা সাদা হয়, এগুলো কোনো কারণে যদি চাপ খায়, হ্যাঁ ধরো একটু কোথাও দরদের সাথে বা কোথাও একটু চাপ খেলো তখন দেখবো যে এখানে একটু সাদা সাদা হয়ে যায়, এটা নর্মাল, আর কিছু না। কিন্তু যদি টোটালটা সাদা হয়ে যায় একদম, তাহলে এটা বুঝতে হবে এটা লিউকোনাইকিয়া। ওকে, পারবো না? আচ্ছা, এরপর কি থাকলো বাকি, পালস, ব্লাড প্রেশার। পালস তো তোমরা জানো, প্রথমে হচ্ছে পালস এভাবে হাতটা হ্যান্ডস করে একটু ফ্লেক্স করতে হয়, তারপরে এইখানে আমরা তিনটা আঙুল রাখবো, ঠিক আছে? তিনটা আঙুল রেখে আমরা মিনিটে কতগুলো হচ্ছে সেগুলো আমরা গুনবো, অ্যাট দ্য সেম টাইম রেগুলার আসছে কিনা সেটা দেখবো, ঠিক আছে? আর তোমার হচ্ছে হলো কলাপসিং পালস দেখা নিয়ে হচ্ছে হলো কলাপসিং পালস দেখাতে বলেছে আমরা, যে তুমি শুধু কলাপসিং পালস দেখার দুইটা মেথড আছে। একটা মেথড হচ্ছে হলো এই ধরবার, যেটা সহজ বুদ্ধি আর কি। ধরার পরে এবার করবো কি, এই আঙুলটা ওখানে এইখানে ধরবো, তারপরে বলবো যে আপনার শরীরে কোনো ব্যথা আছে, না থাকে তাহলে এটা ঠিক আছে, উঠে দিয়ে আমরা দেখবো যে কলাপসিং পালস আছে। তাহলে কিভাবে বুঝবো যে কলাপসিং পালস? তাহলে কলাপসিং পালস মানে হচ্ছে হলো পালসটা কলাপস হয়ে গেছে। কারো যদি অ্যাওর্টিক রিগার্জিটেশন থাকে তাহলে তার কলাপসিং পালস থাকে, মানে পালস যদি কলাপস করে তাহলে দেখবা যে আমি কোনো পালস পাচ্ছি না, কিন্তু একটু পরে দেখবা যে এইখানে আমি পালস পাচ্ছি, লোয়ার এন্ডে, বুঝছো? একটু পরে দেখবা যে এইখানে পালস পাচ্ছি, একটু পরে দেখবা এখানে পালস পাচ্ছি। তার মানে কি, পালসটা কলাপস করে গেছিলো, সে আস্তে আস্তে উপরে উঠতেছে, ঠিক আছে? তাহলে এটাকে বলা হয় কলাপসিং পালস। এটা একটা পদ্ধতি যেটা মানে প্র্যাকটিক্যালি যেটা তুমি বুঝবা আর কি, যে যেভাবে ধরে আর কি। আর সাদের সামনে অনেক সময় সাদা পছন্দ করে এই বর্ডার দিয়ে ফিল করার জন্য, এইখানে ধরবা, এই ধরার পরে ব্যথা আছে কিনা, ব্যথা নাই, উঠাবা, দেখবা যে এইখান দিয়ে প্রথমে
এখানে বাড়ি যায়, এখানে বাড়ি দেয়, এখানে বাড়ি দেয়, এটা কোথায় কলাপসিং। দেখতে বললে কলাপসিং করতে যদি বলে যে এক্সামিন দ্য পালস অফ দিস পেশেন্ট, তাহলে অবশ্যই কলাপসিং করবে। প্রথমে রেড দেখবা, রিদম দেখবা, কলাপসিং পালস দেখবা, রেডিয়াল ডিলে, রেডিও ফিমোরাল ডিলে, পপলিটিয়াল আর্টারি দেখবা, অ্যান্টিওটিবিয়াল, পোস্টিওটিবিয়াল, আর্টারি ডরসাল স্পেটিস। এই ক্যারোটিডে যে কি দেখবো ভলিউম কি দেখতে হবে? আচ্ছা, ভলিউম দেখার জন্য তুমি ভলিউম হাই ক্যারোটিড ভলিউম দেখবা অথবা ব্রাকিয়াল দেখবা, যেমন একটা দেখতে হবে। এই যে এখানে যে আমাদের টেন্ডনটা আছে, টেন্ডনের মিডিয়ালি, স্যার আমাদের যে রেডিয়াল ডিলি ফিমোরাল ওগুলো একটু দেখাই দেন। এটা খুব সহজ। রেডিয়াল দিলে এই রেডিয়াল দেখবা যে সিনক্রোনাস হচ্ছে কিনা, একসাথে হচ্ছে কিনা। নর্মালি সিনক্রোনাস হবে। আর রেডিও ফিমোরাল মানে কি, রেডিও ধরবা আর ফিমোরাল আর্টারি ধরবা, দেখবা এটা সিনক্রোনাইজ হচ্ছে কিনা। নর্মালি সিনক্রোনাইজড হবে। মানে কতক্ষণ দেখতে হবে এটা? 10-15 সেকেন্ড অভিনয়, তুমি খালি অভিনয় করবা, তোমার তো অত বোঝাতে হবে না। তুমি তোমাকে দেখতে হবে তুমি ভালো অভিনেতা কিনা। যে ভালো অভিনেতা সে দেখবে যে আলটিমেটলি পারবে, বুঝছো? আর তুমি যদি নিয়মই না জানো তাহলে তো তুমি সব কিছুই হজবড় করে ফেলবে, বুঝছো? আচ্ছা, তাহলে পালস গেল, ব্লাড প্রেশার তো তোমরা জানো কি দেখেছি, ব্লাড প্রেশার। তারপরে আর পরের পয়েন্ট কি? স্যার ব্লাড প্রেশার Respiratory rate. রাইট হ্যান্ডে দেখা হয়, রেসপিরেটরি রেট, হ্যাঁ, রাইট দিকে বেশি দেখা, রেসপিরেটরি লেফটেও দিতে পারো, দুই দিকে দেখা উচিত। পেশেন্টকে আমি রাইটে দাঁড়িয়েছি, এই জন্য তো রাইটে দেখতে সুবিধা। রাইটের সুবিধা, লেফটও দেখা উচিত, দুই দিকেই দেখা উচিত। কারণ অনেক সময় যদি রাইট এবং লেফটের মধ্যে যদি প্রেশার ডিফারেন্স থাকে তাহলে বুঝতে হবে যে ওইখানে কোয়ার্টেশন দেওয়াটা আছে বা তোমার কোনো একটা থ্রম্বাস সমস্যা হয়ে আছে আর্টারির মধ্যে। পরীক্ষার সময় দুই পাশে করব না, একদম এক পাশে, ডান পাশে। এক পাশে করলেই হয়েছে। আচ্ছা, ডান পাশে করো। পালসের কন্ডিশনটা কি স্যার কিভাবে দেখবো? ওটা কি দেখার দরকারই নেই, বলার সময় বলার সময় বলবা কী কী দেখবা। স্যার বললো যে কী কী দেখো পালস দেখার সময়, তখন তুমি বলবো মুখস্থ বিদ্যা। কন্ডিশন দ্য ভেসেল ওয়াল মানে তোমাদের লেভেলে বোঝা সম্ভব না। ওটা আমরা মেইনলি দেখি হলো যে তোমার ধরো কোনো ভ্যাসকুলারিটিস আছে কিনা। তুমি ধরো জায়ান্টসেল আর্টারিটিস হয় অনেক সময় মানুষের, এখানে একটা জায়ান্টসেল আর্টারি থাকে, টেম্পোরাল আর্টারি থাকে। টেম্পোরাল আর্টারি যদি ইনফ্লামেশন হয়, আর্টারিটা অনেক ঠিক হয়ে যায়, মোটা হয়ে যায়, তখন আমরা এখানে ফিল করে দেখি যে এখানে জিনিসটা মোটা হয়ে গেছে। বলে এটা কন্ডিশন ভেসেল ওয়াল দেখি। এখন ওটা তো আর এখানে পাবা না। বুঝছো? অনেক সময় দেখা যায় যে ডায়ালাইসিস করে রোগী, ডায়ালাইসিস হতে হইতে মানে তোমার বিভিন্ন গ্রাউন্ড সাবস্টেন্স জমালে ভেসেলটা অনেক মোটা হয়ে যায়, সেগুলো তখন আমাদের। সো তোমার এগুলো কিছু বলার দরকারই নেই। তুমি খালি জাস্ট গেলে স্যার যদি জিজ্ঞাসা করে পরীক্ষায় কী কী দেখো, তখন বলবা যে স্যার রেড দেখি, রিদম দেখি, ভলিউম দেখি, ক্যারেক্টার দেখি, কন্ডিশন ভেসেল ওয়াল দেখি, ডিলি আছে এটা দেখি, এভাবে মুখস্থ বিদ্যা। ঠিক আছে? আর অভিনয় করার সময় সুন্দর করে অভিনয় করবো আর কি। এই ঠিক আছে। তারপরে এই দেখলাম কলাপসি, তারপরে ভলিউম দেখলে এখানে হয় ডিলে আসছে, এই তো। আর ব্লাড প্রেশার যদি মাপতে বলে, ব্লাড প্রেশার মাপার সময় পারা তো ব্লাড প্রেশার মাপতে। জি স্যার, আগে তুমি কী করো বলো দেখি। স্যার আগে কাফ ইনফ্লেট করে এরপর আগে দেখতে হবে যে আরও রেডিয়াল আর্টারিতে হাত দিয়ে দেখতে হবে কতক্ষণ পর্যন্ত মানে ডিসিপেন্ড না করে, সেটা আগে সিস্টোলিক অনুমান করে নেব। ও ঠিকই বলছে। তার মানে আমরা প্রথমে কাফ লাগাবো, লাগার পর কাফটা উঠাবো, উঠানোর পরে আর এখান থেকে পালস ফিল করে থাকবো। যে পর্যায়ে গিয়ে পালস আর পাবা না, বুঝতে হবে তার সিস্টোলিকটা ওইখানে, তো সেখান থেকে আরও 20 পর্যন্ত উঠাবো। তারপর আমরা স্টেথোস্কোপ রাখবো, রেখে আস্তে আস্তে একটু কমাবো। যেখান থেকে সিস্টোলিক শুরু হবে দেখবো ওখান থেকে টিক 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 আওয়াজ শুরু হবে, এবং যেখানে গিয়ে টিক 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 আওয়াজ শেষ হবে তাহলে বুঝতে হবে ডায়াস্টোলিক। এই তো। স্যার আগের দিন স্যার বলছিল যে আমরা তো যে শেষ হইলে স্যার ওটা ডায়াস্টোলিক ধরি। স্যার বলছিল স্যার যেখান থেকে স্যার কমা শুরু করে, সেখান থেকে ওই সাউন্ডটা স্যার যেখান থেকে কমা শুরু করে, তীব্রতা কমা শুরু হয়। কমা শুরু করে তো যেখানে শেষ হবে সাউন্ড ওটি। ওর আগে স্যার একটু থেকে যখন একটু কমা শুরু করে তীব্রতা আসলে প্র্যাকটিক্যালি কেন বলছেন এটা তো আমি জানি না, তোমার কোন স্যার শিখেছে আমি জানি না, কোন স্যার পড়েছে। স্যার স্যার হ্যাঁ, রাসেল ভাই পড়েছে এরকম, আমি জানি না, হয়তো হইতেও পারে, কিন্তু দেখিনি। স্যার ওইটা তো মনে হয় আমি তো আমার এই সময় ধারণা নাই। ব্যাকওয়ার্ডে লেখা ছিল স্যার যদি পুরোপুরি সাউন্ডটা বন্ধ হয়ে যায় তাহলে হচ্ছে যেখান থেকে বন্ধ হচ্ছে ওখান থেকে নেবো, আর যদি সবসময় সাউন্ডটা থাকে অল্প অল্প তাহলে যেখান থেকে কমা শুরু হ্যাঁ, সেখান থেকে আসলে তাই তো, আসলে বেসিক্যালি জিনিসটা তাই তো। এমন সময় অনেক সময় রোগী দেখি যে সাউন্ড কমতেছে 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 অনেক শেষ পর্যন্ত চলে গেছে, তাহলে আমরা ওটাই ধরি যেখান থেকে আমি সাউন্ডটা কম পাচ্ছি সেখানে ধরি আর কি। ম্যাক্সিমাম টাইম আসলে সাউন্ড মানে বন্ধই হয়ে যায় আর কি। আচ্ছা, তার গেল, তাহলে আমাদের পালস গেল, ব্লাড প্রেশার গেল, এরপরে আর কি বাকি আছে? রেসপিরেটরি তো পালস এটা সম্ভব নাকি বলতো? আর স্যার কিছু রাখতে হবে না, এমনি দেখবো।
বুকের উপর কিছু রাখতে হবে, এমনি দেখবো। তো কলম রেখে দেখো। কলম রাখি এমনি মুভমেন্ট দেখবা কি উঠতেছে নামতেছে এটা এক ধরবা, মানে এরকম না উঠতেছে এক নামতেছে দুই এরকম না, কিন্তু উঠলো নামলো এটা এক। স্যার বডি টেন্ডারনেস জাস্ট বন্ধু এরকম চাপ না দেখো কি স্যার দেখো দেখা পাই কিনা। আর অনেক ইউনিটে বলছে যে না দেখতে অনেক ইউনিটে বলছে না দেখতে এটা শোনো বনি টেন্ডারনেসটা আমাদের কাছে খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ। আচ্ছা লিভ নোটস বাকি আছে না, লিভ নোটস ডিহাইড্রেশন দেখার জন্য আমরা জিব্বা যে বের করতে বলবো যখন অ্যানিমে দেখার সময়, ওই সময় দেখবা যে এটা তোমার ড্রাই হয়ে আসছে কিনা। নর্মালি একটু ময়েস্ট থাকে, একটু ড্রাই হয়ে গেছে কিনা। দুই হচ্ছে স্কিন পিঞ্চ করবা, বিশেষ করে এই যে নেকের স্কিনগুলো, এই নর্মালি স্কিন পিঞ্চ করলে দেখো তাড়াতাড়ি যদি একটু দেরি যাচ্ছে। তো এটা হচ্ছে হলো বেসিকলি হলো যে যত বেশি বয়স বাড়ে মানুষের তত বেশি আস্তে আস্তে যায়। এটা যে একদম বয়স্ক মানুষদের স্কিন পিঞ্চ করলে খুব দেরিতে যায়, ওটা ল্যাক্সিটি কমে যায়। আবার দেখবা ছোটো বাচ্চাদের খুব তাড়াতাড়ি যায়। এই জন্য বাচ্চাদের আসলে ডিহাইড্রেশন দেখাটা খুব ইজি আর কি, বুঝছো? জাস্ট তুমি খালি প্রসিডিউর করবা, জিব্বা দেখাতে বলবা, তারপরে স্কিন পিঞ্চ করবে, ঠিক আছে? তারপরে হচ্ছে ওগুলো ইডিমা। ইডিমা তো জাস্ট ম্যালিওলাসের উপরে 30 সেকেন্ড চাপ দিয়ে রাখবা, ঠিক আছে? এখন অনেক সময় এক স্যার জিজ্ঞাসা করছিল যে কি জোরে চাপ দিবা, কত জোরে চাপ দিবা। নিয়ম হচ্ছিল যে পর্যন্ত তোমার মানে এই যে লালটা অর্ধেক মতো না আসে, যেখানে সে অর্ধেক আসবে সেই পর্যন্ত সেখানে থামবা। দেখো না চাপ দিলে তো অনেক চাপ হবে, এই জন্য না, যেখানে গিয়ে শুরু হবে শুরু হলো না, এই দেখো যখন শুরু হবে যখন জোরে চাপ দিলে তো ওইরকমই থাকবে, সে তার উপরে উঠবে না। যেখানে গিয়ে স্টার্টটা হবে অর্ধেক, হ্যাঁ এই যে যেখানে গিয়ে শুরু হবে তখন ওই পর্যন্ত চাপ। কতক্ষণ ধরে রাখবে চাপ? নিয়ম হচ্ছে 30 সেকেন্ড ধরে রাখবে, ঠিক আছে? বা তুমি 10 সেকেন্ড ধরলে 30 সেকেন্ড ধরে নিয়ম। এই তো তারপরে তাহলে ইডিমা কোথায় কোথায় দেখি আমরা? একটা ম্যালিওলাসের উপরে, মানে যে মিল হচ্ছে বনি প্রমিনেন্সের উপরে। আর কোথায় দেখি আমরা? স্যাক্রাল এরিয়া, ওকে, এই দুই জায়গায় দেখি। আচ্ছা, তারপর হচ্ছে লিভ নোটস। লিভ নোটসের মধ্যে তোমার কয়েকটা এরিয়া থাকে, সার্ভাইকাল, অ্যাক্সিলারি, তারপর থাকে তোমার হচ্ছে হলো ইনগুইনাল, তার আগে তোমার প্যারায়োটিক আছে, ইনগুইনাল। এই 4টা এরিয়াতে মিললে আমরা দেখি। কিন্তু পরীক্ষায় দিবে তোমাদের হলো সার্ভাইকাল। সার্ভাইকাল দেখে নিয়ম হচ্ছিল বাবা আমাদের একটু পিঠ ফিরে বসেন, তো উল্টো দিকে হয়ে বসেন, আগে এই জায়গায় বসা করে তারপরে এখানে কি প্রথমে আমরা দেখো এরিয়া অনুযায়ী দেখবো আমরা, ওকে? এরিয়া দেখার জন্য একটু এক্সপোজ করে নিবা, একটু তাহলে একটু শার্টের বোতাম একটু খুলে দিবা। প্রথমে আমরা সাবমেন্টাল দেখব। সাবমেন্টাল দেখার সময় একটা আঙুল দিবা, বলে কি দেখলাম? সাবমেন্টাল, ওকে? তারপরে দেখো সাবমেন্টাল, ভালো করে এভাবে মুভ করবো, দেখবো যে কোনো গোল মার্বেলের মতো কোনো স্ট্রাকচার। তারপর হচ্ছিল অ্যান্টেরিয়র চেইন, তারপর এদিকে পোস্টেরিয়র চেইন, প্রি অরিকুলার, পোস্ট অরিকুলার, সার্ভাইকাল, এখানে সার্ভাইকাল, আর এটা কি সুপ্রাক্ল্যাভিকুলার, পারবে না? তাহলে প্রথমে সাবমেন্টাল এক আঙ্গুলে, সাবমেন্টিবুলার এক আঙ্গুল, জাস্ট এক হাতের এক হাত। এইটা তো ছোট জায়গা, মানে 2 আঙ্গুল দিয়ে তুমি জায়গা পাবো না। এক আঙ্গুল সাবমেন্টাল, তারপরে দুই হাত নিবা সাবমেন্টিবুলার, ঠিক আছে? অ্যান্টেরিয়র চেইন, পোস্টেরিয়র চেইন, প্রি অরিকুলার, পোস্ট অরিকুলার, সার্ভাইকাল, তারপর হলো সুপ্রাক্ল্যাভিকুলার। অক্সিপিটাল আছে? ওই যে ওই বললাম সার্ভাইকাল বললাম, ওই সময় দেখে নিবা, অক্সিপিটাল লাগবে। এই তো জেবিপি তোমাদের পরীক্ষায় দিবে না। জেবিপি দেখার জন্য তোমাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে কি, হ্যাঁ? বলবো যে আই ওয়ান্ট দিস পেশেন্ট টু বি রিমেইন ইন 45 ডিগ্রি অ্যাঙ্গেল, মেজার মাই জেবিপি। সাথে বললো এইভাবেই করো। একটা হচ্ছে তোমার হাতের উপর রাখতে পারো রোগীকে, হাতের উপর রেখে এরকম কাজ করে দিতে পারো। আরেকটা হচ্ছে যে তোমার যদি মোটামুটি 2-3টা বালিশ দিয়ে 45 করতে পারো, তাহলে রোগীকে 45 করবা। একটু এখানে একটু ঘুরে বসেন, এদিকে ধরো উনি আমাদের 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আসছে, মাথাটা একটু এদিকে বাম দিকে ঘুরাই দিবা। এখন দেখবা যে এইখানে তোমার বিট দিচ্ছে কেন, এইখানে, ঠিক আছে? নর্মালি ভেনাস বিটগুলো কিন্তু হয় ডাবল বিট। নর্মালি আর্টারি কি হয়? আর্টারি বিট হয়, আর ভেনাস হলো এইভাবে ডাবল বিট। দেখবা যে এখানে ডাবল বিট দিচ্ছে কিনা।
যেখানে ডাবল বিটটা দিচ্ছে সেটা হাইয়েস্ট পয়েন্ট কোনটা এটা দেখতে হবে, ঠিক আছে? যদি তুমি শিওর না হও যে এটা তোমার হচ্ছে হলো কোনটা হাইয়েস্ট পয়েন্ট বা আদৌ তার জিওপি আছে কিনা, একটু মনে হচ্ছে আবার নাই, তখন আমরা অ্যাবডোমিনাল জুগুলার রিফ্লেক্স দিই বা হেপাটোজুগুলার রিফ্লেক্স দিই। এটা আমরা যদি অ্যাবডোমিনে চাপ দিই তাহলে ভেনাস প্রেশারটা একটু বাড়ে, তখন কি জিওপিটা ক্লিয়ারলি বোঝা যায়। তাহলে আমরা ধরো এখানে পেয়ে গেলাম এইখানে তার জিওপিটা হাইয়েস্ট পয়েন্ট। তাহলে এখন কী করবো আমরা এইখান থেকে একটা স্কেল নিব একটা, বা এখান থেকে একটা লম্বা কোনো রোলার নিব, আর এইখান থেকে একটা স্কেল নিব ম্যানোগ্রাম স্ট্যান্ড থেকে। তাহলে এটা মনে করো আমার স্কেল, আর এখান থেকে একটা স্কেল, তাহলে এরা পারপেন্ডিকুলারলি কোথায় গিয়ে মিট করে। তাহলে যদি এখানে মিট করে তখন আমরা দেখবো যে এইটার দূরত্ব কত, ঠিক আছে? তাহলে এইটার দূরত্ব দেখে নর্মালি হয় কি যে এইখানকার যে পয়েন্টটা এরা মূলত নির্দেশ করে যে রাইট অ্যাট্রিয়ামের প্রেশারটা কোথায় আসছে, ওই লেভেলে সেম লেভেলে। যাক, তোমার কথা মেন কথা, পরীক্ষা যদি বলে যে মেজার করো, তুমি রোগীকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে প্লেস করবা, করার পরে যে হাইয়েস্ট পয়েন্টটা নির্ণয় করবা, হেপাটোজুগুলার রিফ্লেক্স দেখবা, এখান থেকে একটা রোল নিবা, এখান থেকে একটা রোল নিবা, নিয়ে কোন জায়গায় মিট করছে, এখান থেকে এই দূরত্বটা এটা আমরা মেজার করবো। ঠিক আছে, মোটামুটি 4 বা 5 সেন্টিমিটার থাকলে আমরা মোটামুটি বলতে পারি যে রেস্ট। ওকে, এই তো। তাহলে যদি নাই পাওয়া যায় টোটালি তাহলে তো না, করতে হবে না। ইজ নট রেস্ট। স্যার অ্যাবডোমেন চাপ দিতে হবে কোথায়, কীভাবে? ওই যে আমরা যেরকমভাবে লিভার দেখি, হ্যাঁ। লিভারের উপর চাপ দিবা, সার্ফেসের করছে লিভারের উপরে একদম ধরে এখানে এরকম চাপ দিবা, এটাকে বলা হয় অ্যাবডোমিনাল জুগুলার রিফ্লেক্স বা হেপাটোজুগুলার রিফ্লেক্স। এই তো, আর কিছু বাকি আছে? স্যার অ্যাক্সিলারি লিভার দিলে তোমার সার্ভাইকাল লিভার। স্যার থাইরয়েড ওগুলো লাগবে। থাইরয়েড এক্সামিনেশনের প্রথমে রোগীকে বলবা যে বাবা একটু মাথাটা উপর দিকে ওঠান, দেখবা যে সোয়ারিং আছে কিনা। ওকে, তারপর বাবার জিহ্বাটা বের করেন, দেখবা এই জিহ্বাটা তোমার জিহ্বাটা বের করলে সোয়ারিং নড়াচড়া করে কিনা। যদি নড়াচড়া করে তাহলে বুঝতে পারবে থাইরয়েড সিস্ট। ওকে, যদি থাইরয়েড সিস্ট না হয় তাহলে মুভমেন্ট করবে না। ব্রেদার ঢোক দেওয়ার সময় সে তোমার হচ্ছে মুভমেন্ট করবে। রুগী বলতে পারো বাবা একটু ঢোক দিলেন, অথবা একটু পানি খান, বাবা একটু পানি দিতে পারো যে পানিটা একটু খান, তাহলে এক ঢোক পানি গেলার সময় দেখবো এটা মুভ করে কিনা, এক নাম্বার। তাহলে আমরা একটা ভিজিবল যদি সোয়ারিং দেখি নেক এরিয়াতে, তাহলে প্রথমে আমরা ডিগ্লোটেশন করতে বলবো, টাংটা বের করতে বলবো, এক গেল। এরপর হচ্ছে হলো পালপেশন চলে আসবে। আদার্স কী দেখবা, উপরে ইনভার্স ভেন আছে কিনা, সারফেস কেমন, সারফেস কেমন, কোন পালসেশন আছে কিনা, আলসার আছে কিনা, হাবিজাবি যা দেখি আমরা ওগুলো বলবো। এরপরে প্রথমে কী করবা, রোগীকে প্রথমে পিছনে আসবা, পিছনে এসে প্রথমে এইভাবে পালপেট করবা এবং রোগীর দিকে তাকায় দেখবা যে রোগী ব্যথা পায় কিনা, টেন্ডারনেস আছে কিনা। তারপরে দুইটা লোক ভালো মতো দেখার পরে একদম লোয়ার পয়েন্টে আঙুল দিবা, তারপর বলবো বাবা একটু ঢোক দিয়ে নাও। ঢোক দেওয়ার সময় ফিল করতে হবে যে এখানে আবার এটা মুভ করছে কিনা। ওকে, তারপরে সারফেস দেখবা, ওই যে জায়গা আমরা নর্মাল যা দেখি, কোনো একটা লাম্প কী দেখি, সারফেস দেখি, মার্জিন দেখি, তারপর হচ্ছে কনসিস্টেন্স দেখি, ওভারলাইং স্কিনের সাথে অ্যাটাচ কিনা বা আন্ডারলাইং স্কিনের সাথে অ্যাটাচ কিনা, ওই সবগুলো পয়েন্টটা দেখতে হবে। শেষ করার পরে আমরা কী করবো, আমরা দুটো জিনিস করবো, একটা হলো সার্ভাইকাল লিমনোস আছে কিনা দেখবো, আর আমরা এখানে ব্রুই আছে কিনা দেখবো। অসকালেশন করে দেখবো যে হিস সাউন্ড আছে কিনা। এই তো নর্মাল শ্বাস নেবে স্যার। স্যার ব্রুই দেখার সময় কি স্যার শ্বাস বন্ধ শ্বাস বন্ধ রাখতে বলি আমরা। শ্বাস বন্ধ না করলে তো তোমার ওই রেসপিরেশনের সাথে তোমার ঝামেলা করবে। কিন্তু আর কিছু বাকি আছে? ঠিক আছে, তাহলে ওনাকে আমরা তাহলে বিদায় করতে দেখি। অনেক স্যার ধন্যবাদ। কার্ডিওলজির অসকলটেশনটা একটু ভালো মতন দেখা গেল। কার্ডিওলজির স্যার অসকলটেশনটা কার্ডিয়াক এক্সামিনেশন কিন্তু পরে নেই কারণ আমরা সেটা স্যার, ওটা কনফিউজ